আগস্টের গণ অভ্যুত্থানের পর প্রায় 2 বছর কেটে গেলেও দেশের ইসলামিক ব্যাংকগুলো যেন সংকট থেকে বের হতেই পারছে না। 5টি ইসলামিক ব্যাংককে মার্জ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা গ্রাহকদের পেমেন্ট দেওয়ার মতো কোনো প্রক্রিয়া শুরু করতে পারে নাই। এর মধ্যে শুরু হয়েছে ইসলামী ব্যাংক নিয়ে নতুন সংকট। দীর্ঘ প্রায় 2টি বছর ধরে আমরা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকদের নানান আহাজারি শুনছি, আর এখন তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের 1 নম্বর ব্যাংক দাবি করা ইসলামী ব্যাংকের গ্রাহকদের হা হুতাশ। যেমন ইসলামী ব্যাংক নিয়ে 2-1 গ্রাহকের ফেসবুক পোস্ট যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামী ব্যাংক আসলে কোন অবস্থায় আছে এবং কোন দিকে যাচ্ছে। শাহজাহান নামের জনৈক একজন কাস্টমার মন্তব্য করেছেন, ব্যাংক তো কোনো টাকা দিচ্ছে না। এরপর চন্দন আজিজ নামের একজন সচেতন ব্যাংকার মন্তব্য করেছেন, আজকে ইসলামী ব্যাংকের কোনো চেক ক্লিয়ারিংয়ে পাস হয়নি। ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। ইসলামী ব্যাংকের অ্যাপ সেলফিন দিয়ে টাকা ট্রান্সফার করতে পারছেন না গ্রাহকরা, পারছেন না EFT, NPSB, RTGS করতে। অন্য ব্যাংকের বুথে গিয়ে ইসলামী ব্যাংকের কার্ড ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। আমাদের অনেকেই হয়তো মনে করছেন, বিশেষ করে যারা বিএনপি বিরোধী, তারা মনে করছেন যে ইসলামী ব্যাংক নিয়ে বর্তমান সংকট সরকার সৃষ্ট। কিন্তু যারা ব্যাংক খাত সম্পর্কে খবর রাখেন, ব্যাংকিং নিউজ পড়েন, ব্যাংকিং বুঝেন, তারা জানেন ইসলামী ব্যাংকের এই ক্ষত একদিনে সৃষ্টি হয়নি, কিংবা বিএনপি সরকারে আসার পরে সৃষ্টি হয়নি। ইসলামী ব্যাংকের এই ক্ষত দিনে দিনে বাড়ছে তো বাড়ছেই। ইসলামী ব্যাংকের যে অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খুরশেদ আলমকে কেন্দ্র করে ইসলামিক ব্যাংকে যে তারল্য সংকট এবং অরাজকতা সৃষ্টি হয়েছে, সেটাই কিন্তু ইসলামী ব্যাংকের সর্বশেষ অবস্থান নয়। ইসলামী ব্যাংকের এই রক্তক্ষরণ আরও আগেই শুরু হয়েছে। ব্যাংক পাড়ায় বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ইসলামী ব্যাংকে প্রায় আমানত আছে 1,85,000 কোটি টাকা। কিন্তু এই 1,85,000 কোটি টাকা আমানতের মধ্যে এক এসালম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানই নিয়ে নিয়েছে 1,25,000 কোটি টাকা, যার মধ্যে এখন প্রায় পুরো ঋণই খেলাপি। ইসলামী ব্যাংক দেশের 1 নম্বর ব্যাংক, হ্যাঁ আমিও মানছি দেশের 1 নম্বর ব্যাংক, কিন্তু কিসের ভিত্তিতে ইসলামী ব্যাংক 1 নম্বরে? আপনি বলবেন যে ইসলামী ব্যাংকে সবচাইতে বেশি আমানত আছে। সবচাইতে বেশি আমানত নিয়ে কি ইসলামী ব্যাংক বসে আছে? ইসলামী ব্যাংকের এই আমানত এখন কার হাতে? এই যে ইসলামী ব্যাংকের 1,80,000 কোটি বা 85,000 কোটি টাকার আমানতের দাবি করা হচ্ছে, এই আমানত তো এখন এসালমের হাতে। প্রায় 1.25 লক্ষ কোটি টাকার আমানত লোন হিসেবে, এবং সেটা খেলাপি লোন হিসেবে চলে গেছে এসালমের পকেটে। এই টাকা ফেরত আসবে কি আদৌ? আপনি যে দাবি করছেন আপনার ব্যাংকের আমানত সবচেয়ে বেশি, 1,85,000 কোটি থেকে এসালমের 1,25,000 কোটি বাদ দেন, অন্যান্য বড়োয়ারদের খেলাপি ঋণ বাদ দেন, বাদ দিয়ে দেখেন ইসলামী ব্যাংকে 50,000 কোটি টাকার আমানত আছে কিনা। ইসলামী ব্যাংকের ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতি এখন সবচাইতে বেশি। ইসলামী ব্যাংকের যদি প্রভিশন ঘাটতি ধরা হয়, তাহলে ইসলামী ব্যাংকের লোকসান প্রায় 80,000 কোটি টাকার মতো। তারই কিন্তু ফলশ্রুতিতে আজকে আমরা ইসলামী ব্যাংকের এই অবস্থান দেখতে পাচ্ছি। বিএনপি সরকারে আসায় ইসলামী ব্যাংকের অবস্থান উন্মুক্ত হয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু 5ই আগস্টের পর থেকেই কিন্তু ইসলামী ব্যাংকের প্রকৃত অবস্থা আমাদের সামনে আসতে শুরু করে। কিন্তু তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর নানাভাবে ইসলামী ব্যাংকে সাপোর্ট দিয়ে গেছেন, ইসলামী ব্যাংকে ব্যাকআপ দিয়ে গেছেন, ইসলামী ব্যাংকের প্রশংসা করেছেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা তিনি জনসম্মুখে তুলে আনতে দেন নাই। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসায় ইসলামী ব্যাংকের প্রকৃত চিত্রটা মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে। আপনারা দেখছেন যে সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের পক্ষে মিছিল করছে, আন্দোলন করছে। এটা কি কেউ বিশ্বাস করবে যে সচেতন গ্রাহক ফোরাম একটা ব্যাংকের পক্ষে আন্দোলন করবে? গ্রাহকের যদি ভালো না লাগে, গ্রাহক যদি একটা ব্যাংকে নিরাপদ বোধ না করেন, তিনি টাকা তুলে নিয়ে অন্য একটা ব্যাংকে রাখবেন। ওনার যদি ইসলামিক ব্যাংক হিসেবে ভালো না লাগে, ওনার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক আছে, সেই ব্যাংকে নিয়ে টাকা রাখতে পারেন। কিন্তু গ্রাহকরা ইসলামী ব্যাংক রক্ষার্থে আন্দোলন করছে, এই কথা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হয় না। এমন নজির বাংলাদেশ তথা বিশ্বের কোনো ব্যাংক খাতে আছে বলে আমার জানা নেই। এজন্য আমরা মনে করি এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক হাত আছে। সেটা কার বা কাদের, সেটা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। এই যে ইসলামী ব্যাংকে অরাজকতা চলছে এবং তার প্রেক্ষিতে তারল্য সংকট তৈরি হয়েছে, এই তারল্য সংকট কিন্তু পুরো ব্যাংক খাতকে নাড়িয়ে দিচ্ছে। যেমন নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খুরশেদ আলমকে অপসারণে গ্রাহক ফোরামের যে আন্দোলন, সেটা কিন্তু ইসলামী ব্যাংকের স্বাভাবিক
কার্যক্রমকে প্রতিদিন ব্যাহত করছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কলম বিরতি পালন করছে। দেশের ব্যাংকাররা যেখানে সংবাদ সম্মেলনে টু শব্দটি করার সাহস পায় না, সেখানে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কলম বিরতি পালন করছে। নিশ্চয়ই এখানে রাজনৈতিক কারো হস্তক্ষেপ আছে। এসব অরাজকতা দেখে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মনে ভয় জাগা স্বাভাবিক। এজন্য ইসলামী ব্যাংকে এখন চলছে গ্রাহকদের টাকা উত্তোলনের হিড়িক। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক এখন 50,000 টাকার বেশি টাকার চেক পেমেন্ট দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকে নগদ জমা অর্থাৎ সিআরআর রাখতে ইসলামী ব্যাংক ব্যর্থ। বাংলাদেশ ব্যাংকের কাছে ইতিমধ্যে তারা 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। ইসলামী ব্যাংকে ইতিমধ্যে সরকার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে, অর্থাৎ ইসলামী ব্যাংকের উপসংহার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। হয়তো ইসলামী ব্যাংক শেষ হবে অথবা ইসলামী ব্যাংককে আবার নতুন করে সাজানো হবে। আমরা ব্যাংক খাতের ধ্বংস চাই না, আমরা চাই ইসলামী ব্যাংক ফিরে আসুক। আমরা চাই ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসুক, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরে আসুক, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মনে আস্থা ফিরে আসুক এবং পুরো ব্যাংক খাতে সুস্থতার চর্চা ফিরে আসুক। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও আমাদের সাথে পাবো সে প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।